একটা অ্যাভেঞ্জার্স মুভির মানে হলো আর্থের সবচেয়ে পাওয়ারফুল হিরোস একসাথে মুখোমুখি হবে এমন এক বিপদের যার মোকাবিলা একজন একা হিরো করতে পারে না। যার মানে ইনকারশন বা ডক্টর ডুমকে থামানোর জন্য অ্যাভেঞ্জার্স ডুমসডেতে শুধু একটি ক্যারেক্টারের স্ট্রেংথ যথেষ্ট হবে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ মাল্টিভার্স সাগাতে আমরা অলরেডি একের পর এক পাওয়ারফুল বিংস তো দেখেছি, কিন্তু পাওয়ার লেভেলের হিসেবে এখানে টিকে থাকবে কে? এখানে রয়েছে ভয়ঙ্কর রিয়েলিটি ম্যানিপুলেটর, পাওয়ারফুল কসমিক বিংস, আর কোনো ক্যারেক্টারের স্ট্রেংথ তো এমন যে তাদের পাওয়ারকে সান বা নক্ষত্রের স্কেলে ডিসক্রাইব করা হয়, তবুও তা যথেষ্ট নয়। বিকজ অফ মাল্টিভার্সের ইনফাইনাইট পসিবিলিটিসের মধ্যে এদের কেউই শীর্ষে নেই। তো অ্যাভেঞ্জার্স ডুমসডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বিংসকে, আজ আমরা এই নিয়েই কথা বলবো। বর্তমানে তোমার পছন্দের সবচেয়ে পাওয়ারফুল বিং কোন ক্যারেক্টার তা কমেন্টে জানাও। কমেন্ট করা অত্যন্ত জরুরি, কারণ এতে চ্যানেল উপকৃত হয় এবং আমি তোমাদের ভাই সাইদ অনুপ্রাণিত হই ও তোমাদের সাথে আরও বেশি কানেক্ট হতে পারি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দেরি করছো কিসের জন্য? দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও এলে সবার আগে আপডেট পেতে পারো। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল কনটেক্সটে। নম্বর 5, থর ওডিনসন। এখন কিছু মানুষের কাছে থরের এই প্লেসমেন্ট বেশ শকিং লাগতে পারে, যা পুরোপুরি আন্ডারস্ট্যান্ডেবল। বাট বিলিভ মি গাইস, মার্ভেলের পুরো মাল্টিভার্স সাগা পেরিয়ে যাওয়ার পরও থর, যে কিনা ফেজ 1 থেকেই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে রয়েছে, সে এখনও সবচেয়ে পাওয়ারফুল বিংসের লিস্টে টপ 5-এ রয়েছে। এটি খুব বড় ব্যাপার। থর, যে কিনা 9 রেমসের প্রোটেক্টর অ্যান্ড গার্ডিয়ান, তাকে আমরা বহুবার এমন কাণ্ড করতে দেখেছি যা অন্য কারো পক্ষে সম্ভব নয়। নিজের ইয়াং এজে থর হাজার হাজার ওয়ার্স জিতেছিল। সে ইউটেনহেমের সবচেয়ে শক্তিশালী ওয়ারিয়র্সদেরও টেক ডাউন করেছে। লোফিকে তার নিজের ঘরে গিয়ে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছিল এবং তার সমস্ত যোদ্ধাদেরও মক করেছিল। এই সব কিছুর পাশাপাশি থরের ডিউরেবিলিটি হাল্কের থেকে অনেক বেশি। অ্যাভেঞ্জার্স মুভিতে যে উচ্চতা থেকে পড়ে হাল্ক কয়েক ঘন্টা আনকনশিয়াস হয়ে গিয়েছিল, সেই একই উচ্চতা থেকে পড়ে থর ফুললি কনশিয়াস ছিল। ইনফিনিটি ওয়ারের আগেও থর ছিল একমাত্র ক্যারেক্টার যে কিনা দ্য ডার্ক ওয়ার্ল্ডে একটি ফুললি ফ্লেজড ইনফিনিটি স্টোনের শক্তির মুখোমুখি হয়েছিল এবং সেই স্টোনের ধারককেও মক করেছিল এই বলে যে ইনফিনিটি স্টোনসের পাওয়ারে আমি ভেবেছিলাম তুমি আরও জোরে আঘাত করবে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভি আসলে থরের শক্তির আসল পরিচয় বহন করে। সেই মুভিতে আমাদের গড অফ থান্ডার যা করেছে তা ফুললি ওভার দ্য টপ ওভারকিল মোমেন্টস ছিল। থ্যানোস, ব্রুস ব্যানার এবং হাল্ক দুজনকেই নিউ ইয়র্ক ব্যাটেলের সময় থেকেই চিনত, কিন্তু থ্যানোস ও তার দল থরকে বেঁধে রেখেছিল, ব্যানারকে নয়। কারণ ইবনি ময়ের মতো স্ট্র্যাটেজিস্টও এটা জানতো যে এখানে কাকে বেঁধে রাখা উচিত এবং কাকে নয়। তবে থরের এই পজিশন চেঞ্জ হতে পারে বন্ধুরা, যদি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থর এনশিয়েন্ট রুনস ও ওডিন ফোর্স পেয়ে যায় তো। নম্বর 4, সেন্ট্রি। আমার এই 4th পজিশনিং লিস্টিং দেখে কেউ আর্গু করতে পারে যে সেন্ট্রি কিভাবে থরের উপরে আসতে পারে, বাট বিষয়টা খুবই সিম্পল গাইস। কারণ এই মুহূর্তে এমসিইউতে কাগজে কলমে সেন্ট্রি থরের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যখন প্রশ্ন আসে যে কে কত বড় পাওয়ার হাউস, সেই বিষয়ে সেন্ট্রি এবং থরের লড়াই খুবই ক্লোজ হয়ে যায়। কিন্তু যে বিষয়টি তাদের আলাদা করে তা হলো থরের মোরাল কোড, অর্থাৎ নৈতিক বিধি। সেন্ট্রির মনের কোনো ভরসা নেই, সে যে কোনো দিন ফুললি মেন্টাল ক্র্যাশ আউট হতে পারে এবং তার কাছে আছে রেডিকুলাস অ্যামাউন্ট অফ পাওয়ার। সেন্ট্রির অ্যাবসলিউট পাওয়ার লেভেল এতটাই অফ দ্য চার্ট চলে যায় যে একবার সে পূর্ণ র্যাম্পেজে চলে গেলে যদি তাকে কেউ থামাতে পারে তাহলে তা সে নিজেই, না হলে অন্য জগতের গডসদেরও আনতে হবে তাকে থামানোর জন্য। তবে আমি এটাও মানি যে সেন্ট্রি এখনও এমসিইউতে এনাফ টাইম অ্যান্ড অ্যাপিয়ারেন্স পায়নি নিজেকে প্রুভ করার জন্য। কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডে হবে তার জন্য সবচেয়ে ফেভারেবল গ্রাউন্ড, যেখানে আমরা দেখব যে সত্যি সেন্ট্রি কোন লেভেলের পাওয়ার হোল্ড করে। সেন্ট্রির মার্কেটিং এমনভাবে করা হচ্ছে যে আর্থের ইনকারশনের সময় তাকে একটি বিশাল পাওয়ার গ্যাপ ফিল আপ করতে দেখা যাবে। যে ক্যারেক্টার সম্পর্কে ফ্যাকচুয়ালি বলা হয়েছে যে সে পাওয়ার অফ থাউজেন্ডস এক্সপ্লোডিং সানস ধারণ করে, তাকে অন্তত এতটুকু কৃতিত্ব তো দিতেই হবে যেন সে নিজের নামের মর্যাদা রাখতে পারে। নম্বর 3, ভিক্টর ভন ডুম। যদি আমার চ্যানেলকে শুরু থেকে ফলো করে থাকো তাহলে তো এটা জানোই, কারণ আমি বহুবার এই কথা বলেছি যে ডুম আসলে কী জিনিস। সায়েন্সে সে রিড রিচার্ডসের সমতুল্য, ম্যাজিকে সে ডক্টর স্ট্রেঞ্জের লেভেলে। কিন্তু যে বিষয়টি ডক্টর ডুমকে সবচেয়ে হরিবল করে তোলে তা হলো কারো পাওয়ার্স চুরি করে নেওয়ার ক্ষমতা। মূলত ডুম তার চেস্ট প্লেটে একটি পাওয়ার সাইফনিং হার্নেস ডিভাইস রাখে, যার মাধ্যমে সে যে কোনো পাওয়ারফুল বিংসের পাওয়ার অ্যাবজর্ব করতে পারে।
2025 সালের সেপ্টেম্বর মাসে সাংহাইতে অনুষ্ঠিত একটি ডিজনি মার্কেটিং এক্সপোতে মার্ভেলের অফিসিয়ালি একটি ড্রোন লাইট শোতে আমরা প্রথমবার ডক্টর ডুমের ঝলক দেখেছিলাম এবং ডুমের চেস্ট প্লেটে মিওনিয়ার এবং ক্রিস সিম্বল দেখা গিয়েছিল। তাহলে যদি ডুমসডেতে ডুম ইতিমধ্যেই অন্য কোনো ইউনিভার্সের থর এবং ক্যাপ্টেন মার্ভেলকে হত্যা করে থাকে, দেন ট্রাস্ট মি গাইস, ডুমের কাছে ইতিমধ্যেই থর এবং ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ার্স রয়েছে। তো ডুম অ্যাকচুয়ালি সেই ধরনের ভিলেন যার সাথে কেউ যত বেশি লড়াই করবে সে তত বেশি পাওয়ারফুল হতে থাকবে। ইনফ্যাক্ট তোমরা ডক্টর ডুমকে এমসিইউ এর অল ফর ওয়ান বলতে পারো, কারণ ডুম প্রতিটি সেই শক্তি অ্যাবজর্ভ করে যাকে সে অর্দি মনে করে। কারণ ডুমের একটাই আইডিওলজি, তা হলো প্রতিটি সেরা জিনিসের উপর অধিকার থাকবে ডুমেরই। এবং দেখে নিও বন্ধুরা, আমি এই কথা লিখে দিতে পারি যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ডক্টর ডুম অ্যাট দ্য এন্ড সকল পাওয়ারফুল বিইংসের পাওয়ার্স চুরি করে নেবে এবং তখন সে পরিণত হবে গড এম্পারার ডুম। নাম্বার 2, গড লোকি। এখন আমি কিভাবে নিজের ভাষায় বোঝাই যে এই ক্যারেক্টার এখন কোন পাওয়ার লেভেলে গিয়ে বসে আছে। দেখো, আমি প্রশংসা করে বলছি না, আমি এভাবে বলছি কারণ অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ডেই আমি এক্সপ্লেন করতে পারছি না। আর তা কিভাবে? দেখো বন্ধুরা, লোকির এক্সিস্টেন্স এখন এমসিইউতেই একটা প্যারাডক্স হয়ে গেছে। টেকনিক্যালি লোকির এক্সিস্টেন্স থাকার কথা ছিল না, কারণ সে ফিউচারে মারা গেছে। তারপর তার পাস্ট সেলফ এক যাত্রায় বের হয়, তারপর সে এমন এক অ্যাবিলিটি পায় টাইম স্লিপিংয়ের, যা সম্ভবই হওয়া উচিত ছিল না, কারণ সে এমন এক জায়গায় সময়ের সামনে পেছনে যাচ্ছিল যেখানে টাইমের কনসেপ্টই এক্সিস্ট করে না, অর্থাৎ টিভিএতে। এই বিষয়টি ভিক্টর টাইমলি এবং ওবি এর মতো জিনিয়াসদেরও কনফিউজ করেছে যে টিভিএর ভেতরে কেউ কিভাবে টাইম স্লিপ করতে পারে। থিওরিটিক্যালি টিভিএ এমন এক অস্তিত্বের স্তরে রয়েছে যা নর্মাল স্পেস টাইমের কনসেপ্টের বাহিরে। এটি মাল্টিভার্সের নিয়ম থেকে এতটাই বিচ্ছিন্ন যে সেখানে ইনফিনিটি স্টোনস এবং সরসারিও কাজ করে না। কিন্তু লোকি সেখানে টাইম স্লিপ করছিল। তারপর লোকি এর টাইম স্লিপিং অ্যাবিলিটি তাকে নর্মাল রিয়েলিটি থেকেও উপরে নিয়ে যায় এবং তখন সে পুরো মাল্টিভার্সের এক্সটেনশনকেও সার্ভাইভ করে নেয়, পাশাপাশি সে সব কিছুকে রিভার্সও করে দিয়েছিল। ইনফ্যাক্ট লোকির এজ কত হতে পারে তা গেস করতে পারবে কি তোমরা? বর্তমানে এমসিইউতে লোকির এজ বিলিয়নস অফ ইয়ার্সের মতো, কারণ আমরা জানি ক্রোনাল রেডিয়েশন সব কিছুকে ইনস্ট্যান্ট এজ আপ করে দেয়। আর লোকিকে আমরা দেখেছিলাম ভয়ঙ্কর ক্রোনাল রেডিয়েশনের মধ্যে সামনে এগিয়ে যাচ্ছিল এবং প্রতিটি স্টেপের সাথে ক্রোনাল রেডিয়েশন বাড়ছিল আর প্রতিটি স্টেপের সাথে লোকির এজিং এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছিল এবং টাইম লুম পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে লোকি ইজিলি বিলিয়নস অফ ইয়ার্স ওল্ড হয়ে গিয়েছিল। তাহলে টেকনিক্যালি লোকি একটি জীবন্ত প্যারাডক্স হয়ে গেছে। সে মরতে পারে না, তাকে মুছে ফেলা যায় না, সে এমন একটি অ্যানোমালি যার থাকা উচিত ছিল না, তবুও সে আছে। এখন আসি অ্যাভেঞ্জার্স ডুমসডের সবচেয়ে পাওয়ারফুল বিইংয়ের কথায়। নম্বর 1, ফ্র্যাঙ্কলিন রিচার্ডস। যারা কমিক্সে পড়েছো তারা জানো ফ্র্যাঙ্কলিনকে এবং সে কি করতে পারে। আর যাদের ধারণা নেই তাদের বলি, সিক্রেট ওয়ার্সে যখন ডুমের কাছে বিয়ন্ডার্সেরও পাওয়ার্স ছিল, তখনও সে নিশ্চিত করেছিল যে সু স্টর্মের সঙ্গে ফ্র্যাঙ্কলিনও তার সঙ্গে এসেছে কিনা, কারণ নিজের পাওয়ার্সের পিক পয়েন্টে থাকার পরও সে এই ছোট ফ্র্যাঙ্কলিনের সাথে লড়তে চাইবে না। যদিও এই কথা কমিক্সে সরাসরি বলা হয়নি, তবুও আমি এই কথা বলছি কারণ ডুমের কাছে যখন বিয়ন্ডার্সের পাওয়ার্স ছিল তখনও সে ঠিক ততটাই পাওয়ারফুল ছিল যতটা ছোট ফ্র্যাঙ্কলিন তার বেস লেভেলে আছে। এবং আমরা তার সিক্রেট ওয়ার্সের এন্ডে দেখেছি যেখানে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসই পরবর্তী মাল্টিভার্স ক্রিয়েট করেছিল। এজন্য এটা বলা যায় যে দ্য পিক অফ ডক্টর ডুম ইজ জাস্ট এ র্যান্ডম সানডে ফর ফ্র্যাঙ্কলিন রিচার্ডস। আর যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কথা বলি, যখন সে বেবি ন্যাপি পড়া অবস্থায় ছিল তখনও সে সেই পাওয়ার লেভেল হোল্ড করতো যেন সে গ্যালাক্টাসকে রিপ্লেস করে দেয় আর ডেথকেও রিরাইট করে দেয়, মানে প্রাইমর্ডিয়াল কনসেপ্টকেও রিরাইট করা। বুঝতে পারছো তো বিষয়টা? অর্থাৎ বেবি ফ্র্যাঙ্কলিন গ্যালাক্টাস এবং ডেথের মতো কসমিক এন্টিটির চেয়েও উপরে স্ট্যান্ড করে। তাহলে এখন যখন সে একটি টডলার হবে তখন কি হবে? যারা জানো না তাদের বলি বন্ধুরা, টডলার ফ্র্যাঙ্কলিনকে হালকাভাবে নিও না, কারণ এই শিশু নিজেকে এক ঝটকায় অ্যাডাল্ট বানাতে পারে এবং কমিক্সে বলা হয়েছে যে ফ্র্যাঙ্কলিন ইচ্ছাকৃতভাবেই নিজেকে শিশু বানিয়ে রাখে, কারণ ফ্র্যাঙ্কলিন জানে যে সে যদি অ্যাডাল্ট হয়ে যায় তাহলে
হলে সে এতটাই রেডিকুলাসলি ওভারপাওয়ার্ড হয়ে যাবে যে রিয়েলিটি তার কাছে বিরক্তিকর হয়ে যাবে। তো এই ছিল আমাদের অ্যাভেঞ্জার্স ডুমসডের সবচেয়ে পাওয়ারফুল বিংসের লিস্ট। এছাড়া আরও কিছু ক্যারেক্টার আছে যাদের কথা বাদ দিলে ইনজাস্টিস হয়ে যাবে, তাই আমি টপ 5 লিস্টের বাইরেও কিছু ক্যারেক্টারকে স্পেশালি মেনশন করতে চাই। যেখানে প্রথমেই ডক্টর স্ট্রেঞ্জের নাম নিতে চাই, যে শুধু একজন পাওয়ারফুল সর্সারারই নয়, তার কাছে বর্তমানে ডার্কহোল্ডের নলেজও রয়েছে। পরের নাম স্কারলেট উইচের। সে যে কোনো ইউনিভার্সেরই হোক না কেন, এই ক্যারেক্টার খুবই ইজিলি রিয়েলিটির সব রুলস চেঞ্জ করে দিতে পারে। এবং এর পরে এখানে একটি ওয়াইল্ড কার্ড এন্ট্রি আছে, যে আর কেউ নয়, রেচেল সামার্স। রেচেল সামার্স এক অত্যন্ত পাওয়ারফুল এক্সম্যান, যার অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকার হেভিলি রিউমার্স রয়েছে। আউট অফ দ্য লিস্টের এই 3টি ক্যারেক্টার যাদের নাম আমি নিয়েছি, তারাও নিজেরাই এনাফ ইনকারশন এবং ডুমের মতো সমস্যার মোকাবেলা করার জন্য। এখন তোমরা বলো, এই লিস্টিং নিয়ে তোমাদের কি মতামত? নাম্বার 1-এর লিস্টিং কতটা সঠিক, অথবা তোমাদের মতে অন্য কোনো ক্যারেক্টারকে নাম্বার 1-এ রাখতে চাইলে সেটি কোন ক্যারেক্টার, তাও জানাও কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোর্সড।